বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। আমার লেখা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এমবিএ সিলেবাসের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হিসাব বিজ্ঞানের এই টেক্সট বইটি বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ সমূহ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রযোজ্য শিক্ষার্থীদের জন্য রচিত। আজ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তৃতীয় অধ্যায় এর 3 নাম্বার ক্লাসটির লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসের এই টপিকসের উপর বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। আপনারা যদি সহজে এই ক্লাসটি বুঝতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং খাতা কলম নিয়ে বসুন। আজকে ক্লাসটির আমি 3 নাম্বার টাইপ দিয়েছি। এই টাইপের নাম দিয়েছি ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। অর্থাৎ যদি কোনো প্রশ্নে আমাদের এই ধরনের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে যে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট নির্ধারণ করো অথবা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট নির্ধারণ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা আমার সাথেই থাকবেন। একটি প্রশ্ন আমরা দেখছি। Angel Company produce scientific and general calculators and operates at capacity. Data related to the two products are presented there. Accounts title scientific general. Annual production unit দেওয়া আছে, scientific এ 1 লাখ, general এ 2 লাখ। Direct material cost, direct manufacturing labor cost, direct manufacturing labor hour, machine hour, number of production run, inspection hour। আমাদের এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে সায়েন্টিফিক এন্ড জেনারেল দুটো অপারেটস এর। নিচে বলা আছে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আর মেশিন কস্ট, সেটআপ কস্ট, ইন্সপেকশন কস্ট। রিকোয়ার্ড কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা প্রথমে প্রশ্নটা পাওয়ার পর প্রথমে দেখবেন প্রশ্নের রিকোয়ারমেন্টে কোন বিষয়টা চাওয়া হচ্ছে সেটা আমাদের অবগত কিনা। আমরা দেখলাম প্রশ্নে আমাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে যে নির্ণয় করো দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, অর্থাৎ আলাদা আলাদা ভাবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট নির্ধারণ করতে বলছে। প্রশ্নটা যতবার পড়ে প্রশ্নটা সহজে আপনাদের আয়ত্ত করতে হবে, তারপর আমরা সলিউশনে যাব। এর আগে বলে নিচ্ছি বিগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2-3 বছরের প্রশ্ন পর্যালোচনা করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রশ্নগুলো ধীরে ধীরে জটিল দিকে যাচ্ছে। অর্থাৎ শর্টকাট 2-1টা নিয়ম 2-1টা ফরম্যাট পড়লে আমাদের এখান থেকে ভালো করা সম্ভব নাও হতে পারে। আপনারা আমাদের বইটি সংগ্রহ রাখুন এবং বইটি সংগ্রহ করে অথবা আমাদের এই ভিডিও থেকে এই ক্লাসগুলো এই অঙ্কগুলো হাতে কলমে বারবার করুন। অত্যাধিক প্র্যাকটিসের মাধ্যমে এই বিষয়ে সাফল্য আসবে ইনশাল্লাহ। চলুন আমরা এবার সলিউশন নিয়ে কথা বলি। যখন প্রশ্নে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করতে বলবে তখন প্রথমে সবার আগে দেখবেন প্রশ্নে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টে সংশ্লিষ্ট কয়টা আইটেম দেওয়া আছে। আমি যদি প্রশ্নটি দেখি আলোচ্য প্রশ্নে আমাদের নিচের দিকে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট নামে 3টি খরচের উল্লেখ করা আছে: মেশিন কস্ট, সেটআপ কস্ট, ইন্সপেকশন কস্ট। আপনারা প্রথমে এই যে কয়টা খরচ ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের মধ্যে দেওয়া থাকবে এই খরচগুলো সর্বপ্রথম ওয়ার্কিংস করে কস্ট পার ইউনিট বের করবেন। আমি আবারও বলছি, প্রথমে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের ভিতর যে কয়টা খরচ দেওয়া থাকবে এই খরচগুলোর শুধুমাত্র এই খরচগুলোরই কস্ট পার ইউনিট বের করব। এখন প্রশ্নে আমাদের দেওয়া আছে মেশিন কস্ট 7,50,000 টাকা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই মেশিন কস্টের যে 7,50,000 টাকা দেওয়া আছে এটা আমরা কস্ট পার ইউনিট বের করব আমরা ওয়ার্কিংসে। কারণ এই মেশিন কস্টটা আমরা কার সাথে ডাইভ করব,
আপনারা মনে রাখবেন মেশিন কস্টের এই টাকাগুলো, অর্থাৎ মেশিন কস্টকে মেশিন আওয়ার দ্বারা আমরা ভাগ করব। কথাটা খুব সহজে মনে রাখবো। আপনি যদি অঙ্কটা ভালো করে বুঝতে পারেন তাহলে দীর্ঘ সময় মনে রাখতে পারবেন। এই নিয়মে যদি একটু চেঞ্জ করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা করেন, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা প্রশ্নটা সহজে বোঝার চেষ্টা করুন। প্রশ্নে মেশিন কস্টকে আমরা মেশিন আওয়ার দ্বারা ভাগ করব। দ্বিতীয় নাম্বার সেটআপ কস্ট। সেটআপ কস্টকে আমরা নাম্বার অফ প্রোডাকশন রান দ্বারা ভাগ করব। ইন্সপেকশন কস্টকে আমরা ইন্সপেকশন আওয়ার দ্বারা ভাগ করব। আমি আবারও বলছি আপনাদের বোঝার সুবিধার্থে, মেশিন কস্টকে আমরা মেশিন আওয়ার দ্বারা ভাগ করব, সেটআপ কস্টকে আমরা নাম্বার অফ প্রোডাকশন রান দ্বারা ভাগ করব, ইন্সপেকশন কস্টকে ইন্সপেকশন আওয়ার দ্বারা ভাগ করব। এই ভাগ করার সময় আপনারা যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে, যদি প্রশ্নে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টের সাথে যদি আমাদের আলাদা করে কোনো ডিপার্টমেন্টের নাম বা কোনো অপারেটরের নাম উল্লেখ করা থাকে, তাহলে ওই অপারেটরের জন্য নির্ধারিত যা দেওয়া আছে সেটা দ্বারা ভাগ করব। আর যদি প্রশ্নে আমাদের কোনো অপারেটরের নাম উল্লেখ করা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল অপারেটরের টাকা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যে কয়টা ডিপার্টমেন্ট থাকবে তার সমষ্টিগত যোগফল দ্বারা আমাদের ভাগ করে কস্ট পার ইউনিট বের করতে হবে। আলোচ্য প্রশ্নে মেশিন কস্ট, সেটআপ কস্ট, ইন্সপেকশন কস্ট, আপনারা তিনটা খরচের নাম এখানে দেখতে পাচ্ছেন। এই তিনটা খরচের দুইটা অপারেটর অর্থাৎ সায়েন্টিফিক এবং জেনারেল আলাদা করে উল্লেখ করা না থাকায় আমরা এই সায়েন্টিফিক এবং জেনারেল এই দুইটা টোটাল দিয়ে ভাগ করতে হবে। আমি আবারও বলছি, আপনাদের ভাগ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে মেশিন কস্ট ভাগ হবে মেশিন আওয়ার দ্বারা, সেটআপ কস্ট ভাগ হবে নাম্বার অফ প্রোডাকশন রান দ্বারা, ইন্সপেকশন কস্ট ভাগ হবে ইন্সপেকশন আওয়ার দ্বারা। আপনারা বারবার প্র্যাকটিস করলেই আপনারা সহজে এটা বুঝতে পারবেন। আমরা প্রথমে অ্যান্সার করার সময় আমরা এই ওয়ার্কিংসটুকু করে নেব আগে। আমরা ওয়ার্কিংসটা দেখতেছি, সেখানে বলা আছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড রেট পার ইউনিট। মেশিনারি যাচ্ছি, তো মেশিনারি ক্ষেত্রে আমাদের বরাদ্দ ছিল 7,50,000 টাকা। আমি আপনাদের কিছুক্ষণ আগে সূত্রে বললাম যে মেশিন কস্টটা ভাগ করবো মেশিন আওয়ার দ্বারা। তো আমাদের প্রশ্নে মেশিন আওয়ার দেওয়া ছিল দুইটার ক্ষেত্রে, প্রথমটা 50,000, দ্বিতীয়টা 1 লাখ, যোগ করলে হয় 1.5 লক্ষ। তাহলে আমরা মেশিনের যে কস্ট দেওয়া আছে 7,50,000, তাকে 1.5 লক্ষ দ্বারা ভাগ করলাম, ভাগ করে কস্ট পার ইউনিট বের করলাম 5 টাকা। আপনারা এইভাবে ওয়ার্কিংস করে কাজগুলো সম্পন্ন করবেন। দ্বিতীয়ত আমরা এখানে দেখতে পাচ্ছি সেটআপ কস্ট। সেটআপ কস্টের জন্য বরাদ্দ আছে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা আমরা সেটআপ কস্ট, আমি বলছিলাম একে ভাগ করতে প্রোডাকশন রান দ্বারা। আমাদের সেটআপ কস্টের টাকা ছিল 2,50,000, আর প্রোডাকশন রান আমরা প্রশ্ন দেখে নিচ্ছি। আমাদের ছিল নাম্বার অফ প্রোডাকশন রান সায়েন্টিফিকে 120 আর জেনারেলে ছিল 120, এই দুটো যোগ করলে হয় 240। তাই আমরা সলিউশনের 240 দ্বারা ভাগ করে আমরা কস্ট পার ইউনিট বের করলাম 1,041 টাকা 67 পয়সা। নিশ্চয় আপনারা এটা বুঝতে পারছেন। তারপরে তৃতীয় নাম্বার লাইনটা ছিল ইন্সপেকশন কস্ট, যার জন্য বরাদ্দ ছিল 2,20,000 টাকা। ইন্সপেকশন কস্টটাকে আমরা ভাগ করব ইন্সপেকশন আওয়ার দ্বারা। ইতিমধ্যে আপনারা এটা বুঝতে পারছেন। তো ইন্সপেকশন আওয়ার হচ্ছে আমাদের সায়েন্টিফিক আর জেনারেলে বরাদ্দ আছে, সায়েন্টিফিকে 2,000, জেনারেলে 1,000, তো যোগ করলে হয় 3,000। আমরা সলিউশনে গিয়ে আমরা ইন্সপেকশন কস্টকে অর্থাৎ 2,20,000-কে 3,000 ঘন্টা দ্বারা ভাগ করে 1 ঘন্টার কস্ট পার ইউনিট পেলাম 73 টাকা 33 পয়সা। আমি আবার একটু খেয়াল করাচ্ছি, মেশিন কস্টকে আমরা পাইলাম কস্ট পার ইউনিট 5 টাকা, সেটআপ কস্ট পাইলাম 1,041 টাকা 67 পয়সা, আর ইন্সপেকশন কস্ট পেয়ে গেলাম 73 টাকা 33 পয়সা। আমরা মূল সলিউশন করার আগে আমরা এই ওয়ার্কিংসটুকু আগে করে নিব। আপনারা ইচ্ছা করলে আপনারা ক্যালকুলেটর টিপে এই কাজগুলো করতে পারেন, তবে ওয়ার্কিংসটা করে দিলে সবচেয়ে ভালো হয়। এবার চলুন আমরা মূল সলিউশনে যাচ্ছি। আমরা লিখলাম ওভারহেড কস্ট পার ইউনিট। আমার এখানে দুইটা অপারেট ছিল, একটা সায়েন্টিফিক একটা জেনারেল। প্রথমে যাচ্ছি মেশিনারি। এখানে আপনারা যে কথাটা মনে রাখবেন সেটা হচ্ছে, আমরা এই মাত্র যে ওয়ার্কিংসের তিনটা খরচের রেট বের করলাম, এই তিনটা খরচের রেটকে আমরা গুণ করব। কার সাথে গুণ করব? এই মেশিনারি রেটকে গুণ করব উপরে যে প্রশ্নে আমাদের মেশিনারি আওয়ার দেওয়া আছে, মেশিনারি আওয়ার্স এর সাথে গুণ করব।
আমি আবারও বলতেছি, আমরা মেশিনারি কস্ট পার ইউনিট যে টাকা বের করলাম ওই রেটটাকে আমরা মেশিন আওয়ার্সের সাথে গুণ করব। আমাদের সায়েন্টিফিকে ছিল 50,000, জেনারেলে ছিল 1,00,000। এবার চলুন আমরা একটু গুণ করি। তাহলে মেশিনারি 50,000 ঘন্টার সাথে 5 টাকা গুণ করলাম, আর 1,00,000 ঘন্টার সাথে 5 টাকা গুণ করলাম। আমি আবারও বলছি, আমরা 5 টাকা কোথায় পাইলাম? এই যে কিছুক্ষণ আগে মেশিনারি কস্টের কস্ট পার ইউনিট 5 টাকা বের করেছি, আমরা ওই 5 টাকা দ্বারা গুণ করলাম। গুণ করে আমরা সায়েন্টিফিকে পাইলাম 2,50,000 টাকা, জেনারেলে পাচ্ছি 5 লক্ষ টাকা। এইভাবে আমরা এই ম্যানুফ্যাকচারের মধ্যে যে 3টা লাইন অন্তর্ভুক্ত ছিল, আমরা এই 3টা লাইনের ধারাবাহিক কাজ সম্পন্ন করব। দ্বিতীয় লাইন ছিল সেটআপ। সেটআপের কস্ট আমাদের বের হয়েছিল কস্ট পার ইউনিট 1041 টাকা 67 পয়সা। আমরা প্রথমে এই বিষয়টা মাথায় নিব। সেটআপ কস্টকে আমরা কি করব, সেটা হচ্ছে প্রশ্নের উপরে দেওয়া আছে নাম্বার অফ প্রোডাকশন রান। নাম্বার অফ প্রোডাকশন রান আমাদের দুইটা অপারেট অর্থাৎ সায়েন্টিফিক এবং জেনারেল দুটোর ক্ষেত্রে 120 করে দেওয়া আছে। রানিং আমাদের 120। এই 120 এর সাথে আমরা ওই কস্ট পার ইউনিট সেটআপ কস্ট গুণ করব। তা আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ কস্টে আমি এখানে গুণ করেছি 1041 টাকা 67 পয়সার সাথে 120, আর 1041 টাকা 67 পয়সার সাথে 120 গুণ করে আমরা উভয় ক্ষেত্রে পেয়ে গেলাম 1,25,000 টাকা। এবার আমরা তৃতীয় লাইনে যাচ্ছি, ইন্সপেকশন কস্ট। আমরা প্রথমে দেখে নিচ্ছি ইন্সপেকশন কস্টের কস্ট পার ইউনিট আসছিল 73 টাকা 33 পয়সা। এই ইন্সপেকশন কস্টকে আমরা ইন্সপেকশন আওয়ারের সাথে গুণ করব। আমাদের প্রশ্নে সায়েন্টিফিক এবং জেনারেলে আমাদের ইন্সপেকশন আওয়ার দেওয়া ছিল 2000 ঘন্টা আর 1000 ঘন্টা। আমরা মূল সলিউশনে আমরা ইন্সপেকশন কস্ট 2000 ঘন্টার সাথে 73 টাকা 33 পয়সা গুণ করলাম, আর 1000 এর সাথে 73 টাকা 33 পয়সা গুণ করে আমরা সায়েন্টিফিকে পাইলাম 1,46,660, আর জেনারেলে পাচ্ছি 73,330। আশা করব আপনারা এই পর্যন্ত অর্থাৎ এই 3টা লাইন বুঝতে পারছেন। অর্থাৎ প্রথমে আমরা কস্ট পার ইউনিট বের করে নিব, এবার কস্ট পার ইউনিটকে আমরা যার যার ডাইভ দ্বারা গুণ করে আমরা টাকায় রূপান্তর করলাম। এবার সায়েন্টিফিক এবং জেনারেলের সবগুলো টাকা যোগ করলাম, যোগ করে পেয়ে গেলাম আমাদের সায়েন্টিফিকে আসলো 5,21,660 টাকা, আর আমাদের জেনারেলে আসলো 6,98,330 টাকা। এই যোগফলের নাম দিলাম টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হাতে কলমে আমার এই ক্লাস চলাকালীন অবস্থায় এই অঙ্কগুলো করবেন। এই আমাদের সায়েন্টিফিক এবং জেনারেলের যে টাকা বের হয়েছে এই টাকার সাথে এখন আমাদের প্রশ্নের শুরুতে যে বলা ছিল অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, আমাদের সায়েন্টিফিকে 1,00,000 ইউনিট এবং জেনারেলে 2,00,000 ইউনিট, অর্থাৎ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করলে আমরা মূল কাঙ্ক্ষিত সলিউশন অর্থাৎ কস্ট পার ইউনিটটা পেয়ে যাব। তো আমরা এবার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ওভারহেড কস্ট আমাদের সায়েন্টিফিকে এবং জেনারেলে যে টাকা আসছিল সায়েন্টিফিকের টাকার সাথে 1,00,000 দ্বারা ভাগ করলাম, আর জেনারেলের টাকার সাথে আমরা 2,00,000 দ্বারা ভাগ করলাম ইউনিট দ্বারা। তাহলে আমরা মানে প্রত্যেকটা ইউনিটে পেয়ে গেলাম সায়েন্টিফিকে 5 টাকা 22 পয়সা, জেনারেলে পেয়ে গেলাম 4 টাকা 49 পয়সা। এই হচ্ছে আমাদের সলিউশন। আমি সলিউশনটা আরেকবার সামারি করছি। প্রথমে প্রশ্নে দেখে নেব কি চাওয়া হচ্ছে, সেই তথ্যের ভিত্তিতে আমরা প্রশ্নটা ভালো করে দেখব। প্রশ্নে আমাদের চাওয়া হচ্ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করো প্রত্যেকটা ডিপার্টমেন্টের। তো এখন আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট বের করার জন্য প্রথমে আমরা ম্যানুফ্যাকচারিং ওভারহেডের মধ্যে সংশ্লিষ্ট খরচগুলোর কস্ট পার ইউনিট বের করে নিব। এরপর উক্ত খরচ কস্ট পার ইউনিটকে আমরা যার সাথে সঙ্গতিপূর্ণ ডাইভের সাথে গুণ করব, গুণ করে আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পাবো। এবার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টকে আমরা কস্ট পার অ্যানুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করব। অ্যানুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করব, তাহলে আমরা কস্ট পার ইউনিট পেয়ে যাব। অ্যানুয়াল কস্ট পার ইউনিট পেয়ে যাব। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। এখন আমি যে প্রশ্নটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি সেই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 17 সালে পরীক্ষায় এসেছিল। আপনারা এই প্রশ্নটা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখবেন আজকের আলোচ্য ক্লাসে যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি সেই প্রশ্নের সাথে এই প্রশ্নের অনেকাংশে মিল রয়েছে।
শুধু পার্থক্য হয়েছে একটি জায়গায়, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট বি তে। সেখানে বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। অর্থাৎ আমাদের এখানে এ নাম্বারে জিজ্ঞেস করছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট, আর বি নাম্বারে বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। অর্থাৎ দুটো কাজ করতে বলছে। আপনারা প্রশ্ন আমার সাথে একটু দেখুন। এবিসি কোম্পানি প্রডিউস টু টাইপ অফ জেক্স মেশিন, ডাটা রিলেটেড টু দ্য টু প্রডিউস আর গিভেন বিলো। এখানে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট দেওয়া আছে, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট দেওয়া আছে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার কস্ট দেওয়া আছে, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার দেওয়া আছে, মেশিন আওয়ার দেওয়া আছে, নাম্বার অফ প্রোডাকশন রান দেওয়া আছে, ইন্সপেকশন আওয়ার দেওয়া আছে। আমার মনে হচ্ছে আপনাদের প্রথম প্রশ্নের সাথে এই প্রশ্নের অনেকাংশে মিল রয়েছে। নিচে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট দেওয়া আছে, মেশিন কস্ট, সেটআপ কস্ট, ইন্সপেকশন কস্ট। আমরা এখানে তিনটা কস্ট পাচ্ছি। আর রিকোয়ারমেন্ট আমরা দেখলাম এই নাম্বারে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। বি নাম্বারে বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। অর্থাৎ আমাদের এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার যে প্রশ্নটি আসছে, এই প্রশ্নটির এ নাম্বার আমাদের অ্যান্সারটা আগের অঙ্কের মতো একেবারে ডুপ্লিকেট। বি নাম্বারটা একটু নতুন তথ্য। আসুন আমরা এবার অ্যান্সারটা দেখি। তো বরাবরের মতো আমরা প্রথমে প্রশ্নের ম্যানুফ্যাকচারিং ওভারহেডের কস্টের যে কয়টা কস্ট দেওয়া আছে তার আমরা ওয়ার্কিংস করে কস্ট পার ইউনিট বের করব। আমাদের এখানে মেশিন কস্ট দেওয়া আছে 15 লক্ষ টাকা। তাহলে মেশিন কস্ট 15 লক্ষ টাকাকে আমরা ওই একই নিয়ম মেশিন আওয়ার দিয়ে ভাগ করব। মেশিন আওয়ার ছিল আমাদের প্রথমটা 25,000 ঘন্টা, দ্বিতীয়টা হচ্ছে 50,000 ঘন্টা। তাহলে আমরা মোট ঘন্টা পেয়ে গেলাম 75,000 ঘন্টা। তো আমরা এই 75,000 ঘন্টা দ্বারা ভাগ করব। 75,000 ঘন্টা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কস্ট পার ইউনিট হচ্ছে 20 টাকা। কস্ট পার ইউনিট 20 টাকা। একইভাবে আমাদের সেটআপ কস্ট আছে 4,80,000 টাকা। আমরা এটারও কস্ট পার ইউনিট বের করব। সেটআপ কস্ট বের করার আমাদেরই হচ্ছে নাম্বার অফ প্রোডাকশন রান দিয়ে আমাদের উভয় কার্যক্রমে দেখা যাচ্ছে 100 200 আছে। তাহলে আমরা সেটআপ কস্ট 4,80,000 টাকাকে 200 দ্বারা ভাগ করে একটা কস্ট পেয়ে গেলাম 2,400 টাকা। 3 নম্বরে বলা আছে ইন্সপেকশন কস্ট 4,20,000 টাকা। আমরা ইন্সপেকশন কস্ট 4,20,000 কে ইন্সপেকশন আওয়ার দ্বারা ভাগ করব। আমার পোস্ট ইন্সপেকশন আওয়ার দেওয়া আছে 1000 আর হচ্ছে 500, অর্থাৎ 1500 ঘন্টা। তো 4,20,000 কে আমরা 1500 ঘন্টা দিয়ে ভাগ করে একটা কস্ট পার ইউনিট বের করলাম 280 টাকা। আমরা প্রথমেই বরাবরের মতো এই ম্যানুফ্যাকচারিং কস্টের যে কস্ট গুলো উল্লেখ থাকবে তার কস্ট পার ইউনিট বের করে নেব এইভাবে। এবার মূল অ্যান্সারে আসা যাক। এই নাম্বারে ক্যালকুলেশন অফ ওভারহেড কস্ট পার ইউনিট। আমাদের প্রথমেই আমি বলেছিলাম যেটা হচ্ছে আমরা যে তিনটা ইউনিটের কস্ট পার ইউনিট বের করলাম, এই কস্ট পার ইউনিটকে মূল ডাইভ দ্বারা আমরা গুণ করব। তাহলে মেশিন কস্ট আমাদের বের হয়েছিল 20 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কিংসে 20 টাকা বের হয়েছিল। এই মেশিন কস্টের 20 টাকা আমরা গুণ করব মেশিন আওয়ারের সাথে। তো মেশিন আওয়ার ছিল আমাদের 25,000 ঘন্টা, দ্বিতীয়টা ছিল 50,000 ঘন্টা। আপনারা মূল সলিউশনে দেখতে পাচ্ছেন যে মেশিন কস্ট নামে প্রথমটা ছিল 25,000 ঘন্টাকে 20 টাকা দিয়ে গুণ করলাম, আর দ্বিতীয়টা 50,000 ঘন্টাকে 20 টাকা দিয়ে গুণ করে আমরা পেয়ে গেলাম ম্যাথমেটিক্যালে 5 লক্ষ ঘন্টা, ফাইন্যান্সিয়ালে পেয়ে গেলাম 10 লক্ষ টাকা। দ্বিতীয়টা হচ্ছে সেটআপ কস্ট। আমাদের সেটআপ কস্টের কস্ট পার ইউনিট বের হয়েছিল 2,400 টাকা। এই সেটআপ কস্টকে আমাদের ডাইভ করতে হয় নাম্বার অফ প্রোডাকশন রান দ্বারা। আমার প্রোডাকশন রান উভয় প্রতিষ্ঠানে ছিল 100 করে। তাহলে আপনারা মূল সলিউশনে দেখুন, সেটআপ কস্ট 2,400 100 দিয়ে আমরা গুণ করলাম, আমরা পেয়ে গেলাম 2,40,000 টাকা উভয় অ্যাক্টিভিটিসে। 3 নম্বরে ছিল ইন্সপেকশন কস্ট। এটা আমাদের কস্ট পার ইউনিট বেড়েছিল 280 টাকা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার এই অঙ্কের সলিউশনের জন্য কস্ট পার ইউনিটটা কতটা গুরুত্বপূর্ণ। ইন্সপেকশন কস্ট 2,80 টাকা বের করেছিলাম। তো এই 280 টাকাকে আমরা গুণ করব ইন্সপেকশন আওয়ার দ্বারা। আমাদের প্রথম অ্যাক্টিভিটিসে ছিল 1000 ঘন্টা, দ্বিতীয় অ্যাক্টিভিটিসে আছে 500 ঘন্টা। চলুন ইন্সপেকশন কস্ট আমরা 280 টাকা করে 1000 ঘন্টা দিয়ে গুণ করলাম, প্রথমটা পেয়ে গেলাম 2,80,000, আর দ্বিতীয়টা একইভাবে 280 টাকা করে আমরা 500 ঘন্টাকে গুণ করলাম, পেয়ে গেলাম 1,20,000। আমি একটু দেখে নিচ্ছি। 2,80,000 কস্ট পার ইউনিট আমার হচ্ছে 500 ঘন্টা,
তাহলে আমাদের আসতেছে 1,40,000। আমরা একটু কারেকশন করে নিচ্ছি, 1,40,000। তাহলে এবার আমরা মেশিন কস্ট, সেটআপ কস্ট, ইন্সপেকশন কস্ট, এটা আমরা তিনটা এই কস্টের সমস্ত টাকা যোগ করে পাচ্ছি টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমরা পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে 10,20,000, দ্বিতীয়টা হচ্ছে 13,80,000। এবার আমরা ওই ম্যাথমেটিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অর্থাৎ দুইটা অপারেটরস এর টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্টকে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দ্বারা আমরা ভাগ করব। আমি আবারও বলছি, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যে টাকাটা আমাদের যোগফল বের হয়েছে, আমরা সেই যোগফলকে অ্যাকচুয়াল প্রোডাকশন ইন ইউনিট দ্বারা ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। আমাদের প্রশ্নে অ্যাকচুয়াল প্রোডাকশন ইন ইউনিট দেওয়া ছিল, প্রথমটা 25,000 ইউনিট আর দ্বিতীয়টা ছিল 50,000 ইউনিট, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ম্যাথমেটিক্যালে অর্থাৎ প্রথমটাতে 10,20,000 টাকাকে 25,000 ইউনিট দ্বারা ভাগ করলাম, তাহলে প্রথমটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট পার ইউনিট পেয়ে গেলাম 40 টাকা 80 পয়সা। আর দ্বিতীয়টার জন্য মোট বরাদ্দ ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট 13,80,000 টাকা, আর আমাদের অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল 50,000 ইউনিট। তাহলে 13,80,000 টাকাকে 50,000 ইউনিট দ্বারা ভাগ করে আমরা পেয়ে গেলাম 27 টাকা 26 পয়সা কস্ট পার ইউনিট। এটা হচ্ছে আমাদের এ নাম্বারের সলিউশন। এবার আমরা বি নাম্বারের সলিউশনে যাচ্ছি। প্রশ্নে জিজ্ঞেস করেছিল কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। আপনারা ভালো করে দেখুন, কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট ফর ইচ প্রোডাক্ট। এখন বি নাম্বারের সলিউশন দেখছি, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করব আমরা দুটো অপারেটস এর, একটা ম্যাথমেটিক্যাল একটা ফাইন্যান্সিয়াল। তো প্রথমে আমরা যাব, সেটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট আমার দেওয়া ছিল, প্রথমটা হচ্ছে 6 লক্ষ টাকা, দ্বিতীয়টা হচ্ছে 12 লক্ষ টাকা, আপনারা প্রশ্নে দেখতে পাচ্ছেন। তো এই 6 লক্ষ টাকাকে আমরা 25,000 ইউনিট দ্বারা ভাগ করব, আর 12 লক্ষ টাকাকে 50,000 ইউনিট দ্বারা ভাগ করব। অর্থাৎ ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা খরচকে, আমি আবারও বলছি, ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা খরচের সমষ্টি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। এই তিনটা খরচকে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করলে আমরা কস্ট পার ইউনিটটা পেয়ে যাব। তো আমরা ডাইরেক্ট মেটেরিয়ালকে ভাগ করলাম। একইভাবে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আমাদের প্রশ্নে দেওয়া আছে, প্রথমটা হচ্ছে 2 লক্ষ, দ্বিতীয়টা হচ্ছে 4 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকাকে 25,000 ইউনিট দ্বারা ভাগ করব, আর 4 লক্ষ টাকাকে 50,000 ইউনিট দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে গেলাম ম্যাথমেটিক্যালে 8 টাকা, ফাইন্যান্সিয়ালে পেয়ে গেলাম 8 টাকা। একইভাবে আমাদের প্রশ্নে আছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার আওয়ার দেওয়া আছে 5,000 আর হচ্ছে 10,000। আচ্ছা, আমাদের প্রশ্নে খেয়াল করতে হবে, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট আমরা এ নাম্বারের সলিউশনে বের করেছিলাম। আপনারা দেখেন, টোটাল এন ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, এটা প্রশ্নে দেওয়া না, এটা আমরা সলিউশন এই নাম্বারে বের করেছি। টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট যে টাকা বের হয়েছে, ওই টাকাকে আমরা অ্যানুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করব। তো 10,20,000 কে ভাগ করলাম 25,000 ইউনিট দ্বারা, আর 13,80,000 টাকাকে ভাগ করলাম 50,000 ইউনিট দ্বারা, তাহলে আমাদের কাঙ্ক্ষিত কস্ট পার ইউনিট চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি ম্যাথমেটিক্যালে কস্ট পার ইউনিট গুলো আলাদা করে যোগ করি, তাহলে পাচ্ছি 72 টাকা 80 পয়সা, আর ফাইন্যান্সিয়ালে যোগ করলে পাচ্ছি 59 টাকা 60 পয়সা। এটা হচ্ছে বি নাম্বার প্রশ্নের সলিউশন। আমি আবারও বি নাম্বার প্রশ্নটি বুঝাচ্ছি। যদি প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করো, তাহলে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আমাদের 3 ধরনের খরচ আসে। একটা হচ্ছে ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, আরেকটি হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। আমরা প্রথমে এই তিনটা লাইন মাথায় রাখবো, যে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে 3 ধরনের খরচ অন্তর্ভুক্ত হয়: ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই তিনটা খরচের টাকাকে আমরা অ্যানুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকটা
কস্ট পার ইউনিট পেয়ে যাব। এবার সকল কস্ট পার ইউনিটকে যোগ করলে আমরা টোটাল কস্ট পার ইউনিট পেয়ে যাব। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন এবং পরবর্তী ক্লাসগুলো আপনারা অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ।